Hello everyone, welcome back to my channel. I'm Kalam and you are watching Coding Anatomy. সো আপনি যদি আপনার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রিন্সিপাল শিখতে চান তাহলে এই সিরিজটি আপনার জন্য। এই সিরিজে ধাপে ধাপে আমরা বিভিন্ন ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড প্যাটার্ন শেখার সাথে সাথে আমরা আমাদের ডেভেলপমেন্ট স্কিল আপগ্রেড করব। এর ফলে আমরা ক্লিন, রিউজেবল, মেনটেনেবল অ্যান্ড স্কেলেবল অ্যাপ্লিকেশন লিখতে পারবো। তাহলে আজকে আমরা শুরু করব ডিজাইন প্রিন্সিপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, আর সেটি হলো সলিড প্রিন্সিপালস। এই ভিডিওতে আমরা দেখব সলিড প্রিন্সিপাল কি কি কম্পোনেন্ট আছে সলিড প্রিন্সিপালে, এবং প্রতিটির হ্যান্ডস অন এক্সাম্পল দেখব এবং কিভাবে এটা আমাদের কোডিংয়ে হেল্প করতেছে সেটাও দেখব। তাহলে দেখে নেওয়া যাক সলিড প্রিন্সিপাল কি। তো সলিড প্রিন্সিপাল 5টি ডিজাইন প্রিন্সিপালের কম্বিনেশন তৈরি, যা আপনাকে একটি মেনটেনেবল, স্কেলেবল এবং ফ্লেক্সিবল সফটওয়্যার তৈরি করতে সাহায্য করবে। তাহলে দেখে নেওয়া যাক এই 5টি ডিজাইন প্রিন্সিপাল কি কি। তো প্রথমটি হলো সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, দেন ওপেন ক্লোজ প্রিন্সিপাল, দেন লিস্কোপ সাবস্টিটিউশন প্রিন্সিপাল, পরেরটি হলো ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল এবং লাস্টে হলো ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। সো আমরা এক এক করে সব প্রিন্সিপালগুলো সম্বন্ধে জানবো। সো প্রথমেই আসি সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। সো সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল বলে যে এ ক্লাস শুড হ্যাভ এ সিঙ্গেল রেসপন্সিবিলিটি। যদি একটি ক্লাসে মাল্টিপল রেসপন্সিবিলিটি থাকে তাহলে বাগ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়, কারণ একটা রেসপন্সিবিলিটিতে কোনো চেঞ্জ করলে সেটা অন্য রেসপন্সিবিলিটিকে আনইনটেনশনালিও এফেক্ট করতে পারে। সো আমরা যদি রেসপন্সিবিলিটিগুলো সেপারেট রাখি তাহলে এক জায়গায় যদি আমরা চেঞ্জ করি তাহলে অন্য জায়গায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা কমে যায়। সো আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে দেখব সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল কি। সো আমরা যদি এই উদাহরণে দেখি, আমাদের একটা এমপ্লয়ি ক্লাস আছে এবং এখানে এমপ্লয়ি নেম, স্যালারি আছে, এবং যদি আমরা মেথডগুলো দেখি এখানে দেখা যাবে যে এখানে ক্যালকুলেট স্যালারি মেথডটা আমাদের এমপ্লয়ির স্যালারি ক্যালকুলেট করে দিতেছে, বাট সেন্ড ইমেলটা আমাদের এমপ্লয়িরকে ইমেল সেন্ড করতেছে, যেটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা বিহেভিয়ার। এখানে আমরা সহজে দেখতে পারতেছি যে এখানে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল ব্রেক হয়েছে। সো আমরা যদি এখন এইটাকে ঠিক করতে চাই আমরা কীভাবে লিখতে পারবো আমরা একটু দেখে নিই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ক্লাসটা মডিফাই করে দুইটা ক্লাস ক্রিয়েট করেছি, এবং তার মধ্যে একটা হলো এমপ্লয়ি ক্লাস এবং একটি হলো নোটিফিকেশন ক্লাস। সো এমপ্লয়ি ক্লাসে আমরা দেখতেছি যে এমপ্লয়ি নেম, স্যালারি আছে এবং এখান থেকে আমরা স্যালারি ক্যালকুলেট করতেছি, এবং আমরা যে সেন্ড ইমেল মেথডটা ছিল এটা আমরা একটা ডিফারেন্ট ক্লাসে নিয়ে গেছি, এটা হলো নোটিফিকেশন ক্লাস, এবং এর সোলি রেসপন্সিবিলিটি হলো এমপ্লয়িকে ইমেল সেন্ড করে নোটিফাই করা। সো এই ক্লাসটা ভেঙে আমরা দুইটা ক্লাস ক্রিয়েটের মাধ্যমে আমরা আমাদের সিঙ্গেল রেসপন্সিবল প্রিন্সিপাল মেনটেন করতেছি। এখন আমরা যদি এই এমপ্লয়ি ক্লাসে কোনো কিছু চেঞ্জ করি সেটা নোটিফিকেশন ক্লাসকে ইম্প্যাক্ট করবে না, সাথে সাথে আমরা যদি নোটিফিকেশন ক্লাসে কোনো কিছু চেঞ্জেস করি সেটা এমপ্লয়ি ক্লাসের কোনো ইম্প্যাক্ট ফেলবে না। সো এরপর আমরা দেখব আমাদের নেক্সট প্রিন্সিপাল, সেটা হলো ওপেন ক্লোজ প্রিন্সিপাল। সো ওপেন ক্লোজ প্রিন্সিপাল বলে যে এ ক্লাস শুড বি ওপেন ফর এক্সটেনশন বাট ক্লোজ ফর মডিফিকেশন। অর্থাৎ ক্লাসকে মডিফাই করা উচিত না, যদি কোনো অ্যাডিশনাল ফিচার অ্যাড করতে হয় অথবা বিহেভিয়ার চেঞ্জ করতে হয় তাহলে আমরা ক্লাসকে এক্সটেন্ড করব আদার দেন মডিফাই। এর কারণ হলো কোনো ক্লাসের কারেন্ট বিহেভিয়ার যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে ওই ক্লাসটা যে যে সিস্টেম ইউজ করতেছে সে সিস্টেমগুলো এফেক্ট হবে এবং সেখানে বাগ ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা আমাদের সবগুলোতে ডিপেন্ডেন্সি রিজলভ করতে হবে। সো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা যদি এখানে দেখি আমাদের একটা রেক্টেঙ্গেল ক্লাস আছে যেখানে রেক্টেঙ্গেলের লেন্থ এবং উইথ দেওয়া আছে, এবং এখানে ক্যালকুলেট এরিয়া নামে একটা মেথড আছে যেটা রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করে দেয়। সেখানে আমাদের খুব সহজ একটা ক্যালকুলেশন আছে যে লেন্থ ইন্টু উইথ করলে আমরা রেক্টেঙ্গেলের এরিয়াটা পেয়ে যাই। এখন যদি আমাদের একটা রিকোয়ারমেন্ট আসে যে আমাদের সার্কেলের এরিয়াও ক্যালকুলেট করতে হবে, এখন আমরা যদি এই ক্লাসকে মডিফাই করে ফেলি এবং এখানে রেডিয়াস নামে একটা প্রপার্টিস অ্যাড করে দেন এখান থেকে সার্কেলের এরিয়া ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা দেখা যাবে যে এখানে আমাদের সার্কেলের রেডিয়াসটা ঠিকঠাক মতো ক্যালকুলেট হবে না। সো আমরা নতুন কিছু ইন্ট্রোডিউস করতে যেয়ে এখানে বিহেভিয়ারটা চেঞ্জ করে ফেলতেছি এবং এখানে বাগ ক্রিয়েট হচ্ছে। সো এটা আমাদের ওপেন ক্লোজ প্রিন্সিপালকে ভায়োলেট করতেছে। সো আমরা খুব সহজে এটা সলভ করতে পারবো। আমরা একটু দেখে আসি কীভাবে করতে হয়। আমরা যে একটা ইন্টারফেস ইউজ করি, এখানে আমার দেখা যাচ্ছে যে আমরা আই শেপ নামে একটা ইন্টারফেস ইউজ করেছি এবং আমরা চাইলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসও ক্রিয়েট করতে পারবো। এখন এখানে দেখা যাচ্ছে যে ইন্টারফেস আই শেপে একটা মেথড আছে যেটা হলো ক্যালকুলেট এরিয়া। এখন আমরা খুব সহজেই এই ক্লাসটা এক্সটেন্ড করে আমরা রেক্ট্যাঙ্গেলের জন্য একটা ক্লাস ক্রিয়েট করতে পারি যেটা আমাদের রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা ক্যালকুলেট করে দেবে, অথবা আমরা একটা সার্কেল ক্লাস ক্রিয়েট করতে পারি যেখানে রেডিয়াস নেবে এবং রেডিয়াসের মাধ্যমে সেখানে সার্কেলের এরিয়াটা ক্যালকুলেট করে দেবে। তো আমরা এখানে দেখতেছি আমরা খুব সহজেই এক্সটেনশন করে ওপেন ক্লোজ প্রিন্সিপাল মেনটেন করে আমরা খুব সহজেই ক্লাসের বিহেভিয়ার মেনটেন করতে পারতেছি।
এরপর আমাদের নেক্সট প্রিন্সিপাল হলো লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল। সো এই প্রিন্সিপাল বলে যে এ সাব ক্লাস শুড কমপ্লিটলি অ্যাডহার টু দ্য বিহেভিয়ার এক্সপেক্টেড বাই দ্য সুপার ক্লাস। অর্থাৎ আমরা কোনো বেস ক্লাস অর সুপার ক্লাস থেকে যদি কোনো সাব ক্লাস ডিরাইভ করি, সেটার বিহেভিয়ার যেন সুপার ক্লাসের সাথে মিল থাকে। আমরা যেন খুব ইজিলি সুপার ক্লাসের অবজেক্টকে সাব ক্লাসের অবজেক্ট দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের মতো এক্স্যাক্ট রিকোয়েস্ট প্রসেস করে সেম রেজাল্ট অথবা সেম টাইপের রেজাল্ট যেন ডেলিভার করতে পারে। আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব এলএসপি কীভাবে আমরা মেনটেন করতে পারি। তো প্রথমে দেখি এখানে এই ক্লাসটাতে আমাদের এলএসপি ভায়োলেট হয়েছে। আমরা একটু দেখি যে এই ক্লাসে কী করা হয়েছে। তো আমরা যদি দেখি এখানে একটা বেস ক্লাস অথবা সুপার ক্লাস আছে যেটা হলো অ্যাপল। অ্যাপল একটা মেথড আছে গেট কালার, এবং সেটা অ্যাপলের কালারটা রিটার্ন করে, সেটা হলো রেড। এখন আমরা যদি এই অ্যাপল ক্লাস থেকে ডিরাইভ ক্লাস অরেঞ্জ ক্রিয়েট করি এবং সেই অরেঞ্জটা যদি তার কালারটা রিটার্ন করে, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের গেট কালার অরেঞ্জ রিটার্ন করেছে। এখন আমরা যদি একটা অ্যাপল নামের অবজেক্ট ক্রিয়েট করি, এবং যেহেতু আমরা আমাদের অ্যাপলটা সুপার ক্লাস, এখানে আমরা নিউ অরেঞ্জ দিয়ে ক্রিয়েট করতেছি। আমরা যদি এখন অ্যাপলের কালারটা প্রিন্ট করি, এখানে দেখা যাবে যে কালারটা অরেঞ্জ প্রিন্ট হচ্ছে, যেটা আসলে বিহেভিয়ারটা ভায়োলেট করতেছে। তো আমরা এখন দেখি কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। আমরা যদি একটা ইন্টারফেস ক্রিয়েট করতাম, যে আই ফ্রুট নামে একটা ইন্টারফেস, যেটা আমাদের একটা মেথড হোল্ড করবে গেট কালার, এবং সেই ইন্টারফেস থেকে আমরা অ্যাপল এবং অরেঞ্জ ডিরাইভ করতাম, তাহলে আমরা মেথডে অ্যাপল এবং অরেঞ্জের জন্য তাদের নিজস্ব কালার রিটার্ন করতে পারতাম। আমরা যখন অরেঞ্জের ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তখন আমরা যখন কালার রিটার্ন করবো তখন অরেঞ্জ কালার পাবো, এবং অ্যাপলের ইনস্ট্যান্স যখন ক্রিয়েট করবো তখন কালার হিসেবে আমরা অ্যাপলের কালারটাই পাবো। এখন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে দেখব কিভাবে এলএসপি ইমপ্লিমেন্ট করা যায়। সো এর জন্য আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। সো এর জন্য আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। দেন এখান থেকে আমরা কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করব। আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশনে আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেস ক্লাস থাকবে, সেখান থেকে আমরা দুইটা ক্লাস ডিরাইভ করব। একটি হলো সেভিং অ্যাকাউন্টের জন্য, একটি হলো কারেন্ট অ্যাকাউন্টের জন্য। প্রথম ক্লাসটি হবে অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড দেন হবে ব্যালেন্স। আমাদের একটা কনস্ট্রাক্টর থাকবে যেটা অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স রিসিভ করবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টিসে সেট করবে। আমাদের একটা মেথড হবে ডিপোজিট, একটা ভার্চুয়াল, আমরা কনসোলে রাইট করব। আমার একটা মেথড হবে উইথড্র, যেখানে আমরা চেক করব আমাদের অ্যামাউন্টটা যদি ব্যালেন্সের থেকে বড় হয় তাহলে আমরা বলবো ইনসাফিসিয়েন্ট ফান্ড, আদারওয়াইজ আমরা ব্যালেন্স থেকে উইথড্র করতে দেব। তাহলে এই তো আমাদের হয়ে গেল বেস ক্লাসটি। এখন আমরা এখান থেকে ডিরাইভ করে দুইটা ক্লাস ক্রিয়েট করব। আমাদের প্রথমটি হবে সেভিং অ্যাকাউন্টের জন্য। আমাদের সেভিং অ্যাকাউন্টের একটা প্রপার্টি থাকবে ইন্টারেস্ট রেট, এবং এর একটি কনস্ট্রাক্টর থাকবে, এবং কনস্ট্রাক্টরটি অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স এবং ইন্টারেস্ট রেট নেবে, এবং আমাদের বেস ক্লাস অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্সটি পাঠিয়ে দেবে এবং ইন্টারেস্ট রেটটি এখানে সেট করবে। দেন আমরা এখানে ডিপোজিট মেথডটি ওভাররাইড করে লিখব। দেন আমরা এখানে ডিপোজিট মেথডটি ওভাররাইড করে লিখব এবং আমাদের উইথড্রল লিখতে হবে। দেন আমরা কারেন্ট অ্যাকাউন্টের ক্লাস লিখব। সো কারেন্ট
অ্যাকাউন্টে একটি ওভারড্রাফট লিমিট থাকে। তো কারেন্ট অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কনস্ট্রাক্টর আছে যেটা অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্সে ওভারড্রাফট লিমিট নিতেছে এবং অ্যাসাইন করতেছে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুগুলা। এবং আমরা যদি উইথড্র মেথডটাকে দেখি তাহলে দেখতে পারবো এখানে আমাদের উইথড্র মেথডে কিছু লজিক ডিফারেন্ট আছে। সেভিং অ্যাকাউন্টে যদি আমরা দেখি আমরা আমাদের যে অ্যামাউন্টটা রিকোয়েস্ট করবো সেটা অবশ্যই ব্যালেন্সের সমান এবং বেশি থাকতে হবে, তাহলে আমরা উইথড্র করতে পারবো। আর কারেন্ট অ্যাকাউন্টে আমাদের ওভারড্রাফট লিমিট থাকে, সো আমাদের অ্যামাউন্টটা ব্যালেন্স প্লাস ওভারড্রাফট লিমিটের সমান থাকলে আমরা উইথড্র করতে পারবো। এখানে আমরা দেখতেছি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে দুইটা সেম নামের মেথডে। এখন যদি আমরা এই ক্লাসগুলো ইউজ করতে চাই আমরা একটা প্রোগ্রাম ক্লাস লিখবো। আমরা প্রথমেই সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে আমরা যদি খেয়াল করি আমরা খুব সহজে ডিরাইভ ক্লাসের অবজেক্টকে বেস ক্লাসের অবজেক্ট দিয়ে রিপ্লেস করে ফেলতেছি। এবার আমরা প্রিন্ট করার জন্য একটা মেথড লিখবো। এখন আমরা বোথ অ্যাকাউন্ট 1,000 টাকা দিয়ে ইনস্টলাইজ করতেছি, দেন আমরা এটা প্রিন্ট করতেছি এবং প্রতিটা অ্যাকাউন্ট থেকে 200 টাকা উইথড্র করতেছি। তো আমাদের দুই অ্যাকাউন্ট থেকে 200 টাকা উইথড্র করতে দেবে। আমরা যদি প্রোগ্রামটা রান করি আমরা দেখবো দুইটা অ্যাকাউন্টে প্রথমে 1,000 টাকা করে আছে এবং 200 টাকার মধ্যে আমরা উইথড্র করি, আমাদের ব্যালেন্স দুইটাতে 100 হয়ে গেছে এবং আনসার পর 800 টাকায় দেখাচ্ছে। এখন আমরা যদি দুইটা অ্যাকাউন্ট থেকেই 1200 টাকা উইথড্র করতে চাই তাহলে আমরা দেখব আমাদের প্রথম যে সেভিং অ্যাকাউন্ট আছে সেখানে 1,000 টাকা আছে, সেখান থেকে 1200 টাকা উইথড্র করতে গেলে এখানে ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাবে, কারণ সেভিং অ্যাকাউন্টে যে 1,000 টাকা আছে তাতে বেশি তোলা যাবে না। বাট আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে 1200 টাকা তুলতে দিতেছে এবং আমাদের ব্যালেন্স মাইনাস 200 হয়ে গেছে, কারণ আমাদের ওভারড্রাফট লিমিট 500 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সহজেই এলএসপি ইউজ করে সুপার ক্লাসের অবজেক্ট দ্বারা সাব ক্লাস অবজেক্টকে রিপ্লেস করতে পারতেছি এবং তার মাধ্যমে আমরা ডিরাইভ ক্লাসে খুব সহজেই ফাংশন ওভাররাইড করে ইউজ করতে পারতেছি। সো এরপর আমরা দেবো ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল। সো ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট ক্লাস শুড নট বি ফোর্সড টু ইমপ্লিমেন্ট এনি মেথড দে ডোন্ট ইউজ। এর মানে হলো আমাদের ইন্টারফেস এত বড় হওয়া যাবে না যেন কোনো ক্লাস যদি এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে চায় তাকে যেন এমন কোনো মেথড ইমপ্লিমেন্ট না করতে হয় যেটা সে ইউজ করতেছে না। তো এটাই অ্যাচিভ করার জন্য আমাদের ইন্টারফেসগুলোকে ছোটো ছোটো মাল্টিপল ইন্টারফেসে ভাগ করতে হবে যেন প্রতি ইন্টারফেসে একটা গ্রুপ অফ মেথড থাকে। আমরা একটু উদাহরণ দেখি। এখানে আমাদের একটা বুক ক্লাস আছে যেখানে টাইটেল, অথর অ্যান্ড আদার প্রপার্টিস আছে।
এবং আমাদের একটা ইন্টারফেস আছে আই ইউজার, যেখানে আই ইউজারের মধ্যে বড় বুক, রিটার্ন বুক, সার্চ ক্যাটালগ, অ্যাড বুক এবং রিমুভ বুক মাল্টিপল মেথডগুলো আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারফেসটা অনেক বড় এবং এখানে সকল মেথডগুলো আছে। তো এখন যদি আমরা গেস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করতে যাই, তাহলে দেখবো যে যদি এই গেস্ট ক্লাসটা এই আই ইউজার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে দেখবো যে এখানে অনেকগুলো মেথডই আমাদের ইমপ্লিমেন্টেশন থাকবে না। কারণ একজন গেস্ট শুধুমাত্র বুক সার্চ করতে পারবে, তো সে সার্চ ক্যাটালগটা ইমপ্লিমেন্ট করতে পারবে, বাট তার বড় বুক, রিটার্ন বুক, অ্যাড বুক এবং রিমুভ বুক এগুলো কোনো ফাংশনালিটি থাকবে না। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারফেস এগ্রিগেশন প্রিন্সিপালটা ভায়োলেট হচ্ছে। তো আমরা খুব সহজেই এই ইন্টারফেসটা আই ইউজার ইন্টারফেসটা ডিভাইড করে যদি আমরা বড় বুক এবং রিটার্ন বুক একটা ইন্টারফেসে রাখি, সার্চ ক্যাটালগটা একটা আই সার্চ ক্লাসে রাখি এবং অ্যাড বুক এবং রিমুভ বুকটা একটা আই অ্যাডমিন ক্লাসে রাখি, তাহলে খুব সহজে আমরা বিভিন্ন ইউজারের জন্য বিভিন্ন ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারবো। এরপর সলিড প্রিন্সিপাল সবার লাস্ট যে প্রিন্সিপালটা আছে সেটা হলো ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। সো এই প্রিন্সিপালটা বলে যে হাই লেভেল মডিউল শুড নট ডিপেন্ড অন লো লেভেল মডিউলস, ইনস্টেড দে শুড রিলাই অন অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ আমাদের যে হাই লেভেল মডিউলগুলো থাকবে তারা যেন ডাইরেক্টলি লো লেভেল মডিউলগুলোর উপর ডিপেন্ড না থাকে, বরং তারা পরস্পরের অ্যাবস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে। আমরা একটি উদাহরণে দেখি, এখানে আমাদের একটা হাই লেভেল মডিউল আছে যেটা হলো নোটিফিকেশন মডিউল, এবং আমাদের দুইটা লো লেভেল মডিউল আছে, একটা হলো ইমেল নোটিফায়ার এবং একটা এসএমএস নোটিফায়ার। সো ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল বলে যে আমাদের নোটিফিকেশনটা যদি ইমেল এবং এসএমএস নোটিফায়ার ইউজ করতে চায়, তাহলে যেন তারা ডাইরেক্ট কোনো ডিপেন্ডেন্সি ক্রিয়েট না করে, রেদার দেন আমাদের একটা অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট করতে হবে। এখানে আই নোটিফায়ার একটা অ্যাবস্ট্রাকশন যেটা বোথ ইমেল নোটিফায়ার এবং এসএমএস নোটিফায়ার ইমপ্লিমেন্ট করতেছে, এবং এই অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমরা মেথডটা এক্সপোজ করব। এখন নোটিফিকেশন যদি এটা ইউজ করতে চাই, আমরা দেখতে যে সে এই অ্যাবস্ট্রাকশনকে পয়েন্ট করতেছে প্রাইভেট রিড অনলি আই নোটিফায়ার নামে, সেটাকে ইনজেক্ট করে এই মেথডটা ইউজ করতেছে। সো এখন রান টাইমে আমরা যে নোটিফায়ারটা ইউজ করবো সেটা আসলে এই নোটিফিকেশন থ্রুতে কল হবে। সো দ্যাটস ইট গাইস, আজকে আমরা দেখলাম সলিড প্রিন্সিপাল কি, সলিড প্রিন্সিপালের কী কী কম্পোনেন্ট থাকে এবং কীভাবে খুব সহজেই সলিড প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করা যায় এবং এর বেনিফিটগুলা। সো হোপফুলি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন, এবং আপনারা যদি নেক্সট কোনো টপিক সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট করুন। আমি আপনাদের প্রতিটা কমেন্ট পড়বো এবং নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারবো।